হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেইন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো আজ আমরা করতে চলেছি ইন্টারভিউয়ের ক্লাস নাম্বার 3 ডেমো। আজকেও ডেমো দেখাবো, দ্য নর্থ শিপ বেঙ্গলি ভার্সন। তো আগের ক্লাসটাতে আমরা নর্থ শিপের যে ফার্স্ট আনসারটা তার উপরে কমপ্লিট একটা 13 মিনিটের ডেমো আমি তোমাদের দেখিয়েছিলাম। অনেকে আমাকে প্রশ্ন করেছে, দাদা এত টাইমটা কি এতটা থাকবে, মানে 13 মিনিট ধরে কি ডেমো দেখানো যাবে? দেখো, আমি ম্যাক্সিমাম দেখিয়েছি তোমাদের। এবারে এতক্ষণ হয়তো দেখবে না, তোমাদের 5 মিনিট, 3 মিনিট বা বড়জোর 6 মিনিট তোমাদের টাইম দিতে পারে, আবার 1 মিনিট বা 2 মিনিট পরেও থামিয়ে দিতে পারে। এবার আমি কমপ্লিট একটা স্টানজার ওপরে ডেমোটা তৈরি করে তোমাদের দেখিয়েছি। পুরোটা তোমাকে কন্টিনিউ করতে দেবে না। আমি প্রত্যেকটা স্কিল যেগুলো থাকে একদম ইন্ট্রোডাকশান থেকে কনক্লুশন পর্যন্ত সব কটাই দেখিয়েছি সেখানে। তুমি হয়তো শুরু করলে, ইন্ট্রোডাকশানটা দিলে, তারপরে কিছুটা বোর্ড ওয়ার্ক করলে, তোমাকে থামিয়ে দিল, বাকি স্কিলগুলো দেখার সময় নেই। কিন্তু তার আগেই ওর মাঝেই আমরা ইন্ট্রোডাকশান, প্রিভিয়াস নলেজ, রিইনফোর্সমেন্ট এগুলো কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি অলরেডি। তাহলে তিনি বুঝে যাবেন ঠিক যারা থাকবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের যে আমাদের যেহেতু ইংলিশ সাবজেক্ট, তাহলে কমপ্লিট ইন্টারভিউটা কি আমরা ইংলিশেই করব? মানে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার কি ইংলিশেই হবে? না, 2 বা 3 যারা থাকবেন, দেখো, একজন এক্সপার্ট থাকবেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, তিনি তোমাকে প্রশ্ন করবেন। তিনি অবশ্যই বাংলাতে করবেন, তিনি ইংলিশে করবেন। একজন এক্সপার্ট থাকবেন সাবজেক্টের। এবারে যিনি সাবজেক্টের এক্সপার্ট থাকবেন তিনি করতে পারেন তোমাকে ইংলিশই কনভারসেশনটা, আবার নাও পারেন। এবার ধরো যে এটা অনেকের মধ্যে একটা ভীতি তৈরি হয়ে যায়, আমাদের মতন যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছি, আমাদের একটু ভেবে ভেবে ট্রান্সলেট করে বলতে হয়। তো এক্ষেত্রে কি হয়, যদি তোমাকে প্রথম প্রশ্নটা ইংলিশে করেন সাবজেক্টের এক্সপার্ট, তুমি প্রথমে কিন্তু বলে নিতে পারো এটা। তুমি কি বলবে যে, স্যার, আই ফিল মোর কমফর্টেবল ইন স্পিকিং বেঙ্গলি, সো ক্যান আই অ্যান্সার ইন বেঙ্গলি। তুমি এটা বলে নেবে প্রথমেই যে আমি বেশি কমফোর্টেবল মনে করি বেঙ্গলিতে অ্যান্সার দেওয়ার জন্য, আমি কি দিতে পারি, এটা তুমি বলে নেবে। যদি তিনি পারমিশন দেন, অবশ্যই পারমিশন দেবেন তিনি, তখন তুমি বেঙ্গলিতেই করবে পুরোটা, কোনো সমস্যা নেই। কিন্তু আগ বাড়িয়ে কিন্তু তুমি ইংলিশে প্রশ্ন করলেন, তুমি পারো না, তুমি জানো তোমার মধ্যে একটা ভীতি কাজ করবে সেই জায়গায় গিয়ে, সেই ভীতিটাকে সাথে নিয়ে তুমি আবার ইংলিশে বলতে যাচ্ছ ট্রান্সলেট করে, আটকে যাবে, বলতে পারবে না, যেটা তোমার মনের ভাব তুমি প্রকাশ করতেই পারলে না। অথচ বাংলায় যদি হতো তুমি খুব সুন্দরভাবে সেটাকে বলতে পারতে, দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার সাথে সাথে এতটাই তুমি সাবলীল হয়ে যেতে যে বাকি সেশনটাও খুব ভালোভাবে তুমি করে আসতে পারতে। কিন্তু সেটা শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজের প্রবলেমের জন্য সম্পূর্ণ একদম ঘেটে ঘ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই জায়গা থেকে আমি যেটা বললাম, এই কথাটা তুমি প্রথমেই বলে নেবে যখন প্রথম প্রশ্নটা ইংলিশে আসবে তোমার দিকে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এবার চলো আমরা দেখে নিই যে নর্থ শিপের বেঙ্গলি ভার্সনে আমরা কিভাবে ডেমোটা দেবো। যে ক্লাসটা আমরা ইংলিশ ভার্সনে করেছি সেম জিনিস আমি বেঙ্গলি ভার্সনে দেখাচ্ছি, আর লেন্থ যেটা সেখানে ছিল সেই রকমই থাকবে। তোমরা দেখে নেবে, নিজের মতন করে একটা বানাবে। আমি যেভাবে করছি এইভাবেই তোমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট যেন তোমার থাকে। কারণ তুমি হয়তো ভেবে রেখেছো যে আমাকে 3 মিনিট দেখবে, সেইটুকুই তুমি তৈরি করে গেছো। তারপরে তোমাকে যদি না থামাই 3 মিনিটের পরে, তোমার পড়ানোটা ধরো ভালো লেগে গেছে, আরও তিনি দেখছেন কিছুক্ষণ, তখন তুমি কী করবে? তুমি তো দাঁড়িয়ে থাকবে হাঁ করে, হয়ে গেছে বলে না। তাহলে তোমাকে 10 থেকে 12 মিনিট বা 13 মিনিট, যে আমি 13 মিনিটের বানিয়েছি, এইটা পুরোটা তৈরি করে রাখতে হবে। ওকে, তাহলে আগে থেকে আমাদের তৈরি থাকতে হবে যেন অস্ত্র নিয়ে প্রস্তুত থাকি, আমরা আটকাতে না পারে। তো চলো আমরা শুরু করি আমাদের ডেমো নাম্বার 2। এটা নর্থ শিপ ফার্স্ট আনসার বেঙ্গলি ভার্সন। গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকে কত তারিখ তোমরা কেউ কি বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ, আজ হচ্ছে 26 তারিখ, 26/12/2024। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আবহাওয়ার মধ্যে কিছু বিশেষত্ব লক্ষ্য করছো যেটা অন্য দিন আমরা এতটা দেখতে পাই না, এরকম কিছু আছে কি? চেষ্টা করো বলার। রবি, হ্যাঁ বলো। হ্যাঁ, ঠিক বলেছো, আজকে বাতাস খুব জোরে প্রবাহিত হচ্ছে। আচ্ছা বলো তো, যে এরকম পরিস্থিতিতে, মানে এরকম দিনে যেখানে বাতাস খুব জোরে প্রবাহিত হয়, সবথেকে ভালো আমরা কি করতে পারি? মানে কি কাজ আমরা করতে পারি এমন কিছু যে দিন বাতাস প্রবাহিত হয় খুব? ঠিক বলেছো, ঘুড়ি ওড়ানো যেতে পারে, ঘুড়ি খুব ভালো উড়বে এরকম আবহাওয়ায়।
আচ্ছা আচ্ছা, আর কিছু অন্য কিছু তোমাদের মনে পড়ছে যে আর কি ভালো করা যেতে পারে? চেষ্টা করো, তুমি বলো। আচ্ছা বলো। একদম ঠিক বলেছো, জাহাজে করে সমুদ্রে ভ্রমণ, একদম ঠিক। আচ্ছা তোমরা জাহাজ দেখেছো আগে কোনো দিন? কেমন দেখতে হয় জাহাজ? কেউ ভ্রমণ করেছো জাহাজে? আচ্ছা ভ্রমণ করনি। আচ্ছা তুমি দেখেছো? কোথায় দেখেছো? ফোনে দেখেছো? আচ্ছা ফোনে তুমি তাহলে জাহাজ দেখেছো আগে। আচ্ছা আগেকার দিনে না জাহাজগুলো এরকম হতো না। আগেকার দিনে পাল তোলা জাহাজ থাকতো, বড় একটা মাস্তুল থাকতো, সেখানে একটা পাল লাগানো থাকতো, সেই পালে যখন হাওয়া লাগতো জাহাজ এগিয়ে যেত সামনের দিকে। আচ্ছা আজকে না আমরা একটা কবিতা পড়তে চলেছি, সেই কবিতাতে আমরা দেখতে পাবো যে আজকের মতনই এরকমই একটা বাতাসে পূর্ণ দিনে 3টে জাহাজ সকালবেলায় একসাথে সমুদ্র যাত্রায় বেরিয়েছিল। কিন্তু ওই 3টে জাহাজের মধ্যে না একটা জাহাজ সবার থেকে আলাদা ছিল। কিন্তু কেন একটা জাহাজ কেন সবার থেকে আলাদা ছিল? কি তার মধ্যে এমন বিশেষত্ব ছিল? তোমাদেরও তো খুব আগ্রহ জন্মাচ্ছে এটা জানার। হ্যাঁ, তো এটাই আজকে আমরা জানবো। আজকে আমাদের যে কবিতাটা আমরা পড়তে চলেছি সেটার কি নাম জানো? সেটার নাম হলো দ্য নর্থ শিপ। দ্য নর্থ শিপ। কার লেখা এটা? এটা ফিলিপ লার্কিনের লেখা। স্যার ফিলিপ লার্কিন, এনার লেখা হচ্ছে নর্থ শিপ কবিতা। তাহলে আমরা এই কবিতাটা পড়ব। তোমরা প্রত্যেকে তোমাদের যে টেক্সট বুক রয়েছে, তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 69 ওপেন করো। প্রথমে আমি একবার প্রথম স্টানজাটা রিড করব, সকলে কিন্তু মনোযোগ দিয়ে শুনবে কারণ তোমাদের পড়তে হবে এরপরে। তাহলে চলো আমরা শুরু করি প্রথম স্টানজার রিডিং। দেখো, I saw 3 ships go sailing by over the sea, the lifting sea, and the wind rose in the morning sky, and one was rigged for a long journey. আমি আর একবার পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। I saw 3 ships go sailing by over the sea, the lifting sea, and the wind rose in the morning sky, and one was rigged for a long journey. প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের কাছ থেকে শুনবো। আচ্ছা রবি, তুমি পড়ো তো। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, বসো বসো। আচ্ছা মাম্পি, তুমি পড়ো। অপূর্ব, খুব ভালো, বসো। আচ্ছা এবার তোমরা প্রত্যেকে তোমাদের নোটবুকটা বার করো। এই নোটবুকে আমি এখানে বোর্ডে কিছু ওয়ার্ড মিনিং লিখবো, এখান থেকে যতটা আমরা পড়েছি এই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করবে। তো আমাদের প্রথম যে শব্দ এখান থেকে আমরা পাচ্ছি সেটা হলো, তোমরা দেখো বইতে, শব্দটা হলো লিফটিং। লিফটিং, তাহলে এই শব্দটার মিনিং কি? তো লিফটিং ওয়ার্ডটার মিনিং হচ্ছে রাইজিং। রাইজিং বিকজ অফ, কেন রাইজ করছে ওয়েভগুলো? বিকজ অফ স্ট্রং উইন্ড, কারণ বাতাস প্রবল বেগে প্রবাহিত হচ্ছে, তাই না? সেই জন্য লিফটিং হচ্ছে। তো এবার দেখো এই যে ওয়ার্ডটা লিফটিং, এর পার্টস অফ স্পিচ কি তোমরা বলতে পারবে কেউ? এই শব্দটা, এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে কোন পার্টস অফ স্পিচ এটা ব্যবহার করা হয়েছে? হ্যাঁ রবিউল, তুমি বলো। হ্যাঁ ঠিক বলেছো, অ্যাডজেক্টিভ, একদম কারেক্ট, বসো। এটা একটা অ্যাডজেক্টিভ। এবার এই যে শব্দটা লক্ষ্য করো, এই শব্দটা এসেছে কি থেকে? লিফট। এই যে ওয়ার্ডটা LIFT, এই লিফট ওয়ার্ডের সাথে আইএনজি যোগ করার ফলে তৈরি হয়েছে একটা নতুন শব্দ লিফটিং। তাহলে এই যে লিফট ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ কি? এটা একটা ভার্ব। এটা একটা ভার্ব। তাহলে দেখো, যখন আমরা একটা ভার্বের সাথে সাফিক্স হিসেবে আইএনজি অ্যাড করছি তখন এই ভার্বটা পরিবর্তিত হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। কি মজার বিষয় না? এরকম অনেক উদাহরণ আমরা ভবিষ্যতেও পাবো। তো এবার আমাদের যে পরের শব্দ সেটা তোমরা নোট করবে, সেটা হলো রিগড। RIGGED, রিগড। এই ওয়ার্ডটার অর্থ কি? এই ওয়ার্ডটার অর্থ হলো ইকুইপড। ইকুইপড, অথবা আমরা এটাকে বলতে পারি প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড অথবা ইকুইপড মানে প্রস্তুত থাকা, এই শব্দটার অর্থ। তাহলে এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা নোট করে নিয়েছো। এবার তোমরা আমাকে বলবে যে এই যে ফার্স্ট স্টানজাটা আমরা পড়লাম, এখানে কি কি অ্যাডজেক্টিভ রয়েছে
সেই অ্যাডজেক্টিভগুলোকে পরপর তোমরা সিকোয়েন্সিয়ালি আইডেন্টিফাই করার চেষ্টা করো। তাহলে তোমরা শুরু করো, বলো যে প্রথম অ্যাডজেক্টিভ আমাদের কি রয়েছে এখানে। হ্যাঁ ঠিক বলেছো, একদম, বসো। প্রথম অ্যাডজেক্টিভ আমাদের থ্রি, এই যে ওয়ার্ডটা এটাই হলো আমাদের ফার্স্ট অ্যাডজেক্টিভ এখানে থ্রি। আচ্ছা দ্বিতীয় অ্যাডজেক্টিভ কি রয়েছে কে বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছো, বাহ, বসো। দ্বিতীয় আমাদের যে অ্যাডজেক্টিভ সেটা হলো লিফটিং, যেটা অলরেডি আমরা ওয়ার্ড মিনিংয়ে নোট করে নিয়েছি। আচ্ছা 3 নম্বর অ্যাডজেক্টিভ কি আছে? না, হলো না, বসো। 3 নম্বর অ্যাডজেক্টিভ কিন্তু মর্নিং, এই ওয়ার্ডটা তোমরা খেয়াল করোনি, মর্নিং। এবার দেখো কি মজার বিষয়, এই যে মর্নিং ওয়ার্ডটা এটা তো নাউন, তোমরা জানো এটা একটা নাউন, কিন্তু এই সেন্টেন্সে দেখো এই মর্নিং কি করছে, এর পরে যে ওয়ার্ডটা রয়েছে স্কাই, যে নাউনটা, সেই নাউনটা সম্পর্কে বলছে, তাকে মডিফাই করছে। সেই কারণে এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে অলরেডি আমরা দেখেছিলাম যে একটা রুটের সাথে, একটা ভার্বের সাথে যখন আমরা আইএনজি অ্যাড করেছিলাম সেই ভার্বটা চেঞ্জ হয়ে গেছিলো অ্যাডজেক্টিভে। আবার এখন আমরা দেখছি যে একটা সেম ওয়ার্ড কখনো সে নাউন হয়, আবার কখনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে। তাহলে কি মজার বিষয়, কি বিচিত্র বিষয়গুলো তোমরা খেয়াল করছো। তোমাদের কিন্তু খুব চোখ কান খোলা রাখতে হবে, এবং যখনই যে কোনো টেক্সট তোমরা পড়বে সেখান থেকে কিন্তু এগুলোকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা ভার্ব। তো এই পুরো টেক্সট আমরা যখন পড়বো তোমাদের কাজ থাকবে এটা, তোমরা অবশ্যই ওয়ার্ডগুলোকে খুব ভালোভাবে দেখবে এবং পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার চেষ্টা করবে। আচ্ছা চতুর্থ, যেটা 4 নম্বর আমাদের লাস্ট যে অ্যাডজেক্টিভটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে লং। তো এই 4টে অ্যাডজেক্টিভ আমরা পেলাম এখান থেকে। এবার তোমরা যে ভার্বগুলো রয়েছে এখান থেকে সেই ভার্বগুলো একে একে আইডেন্টিফাই করো, বলো কি কি ভার্ব রয়েছে। প্রথম কি ভার্ব পাচ্ছি আমরা? হ্যাঁ ঠিক বলেছো, স। আমরা একটা ভার্ব পেয়েছি স। আর কি ভার্ব আছে বলো? হ্যাঁ ঠিক বলেছো, গো। গো রয়েছে, বলো। সেলিং, ইয়েস সেলিং রয়েছে। আর কি ভার্ব পাচ্ছি আমরা এখান থেকে? রোজ, একদম কারেক্ট, রোজ। আর লাস্ট আর একটা ভার্ব আছে, দেখো অলরেডি লিখেছিলাম আমরা ওয়ার্ড মিনিংয়ে, হ্যাঁ ঠিক বলেছো, রিগড। এই ভার্বটাও আমরা পেয়েছি। তাহলে এই যে 5টা আমরা ভার্ব পেলাম, এখান থেকে আমরা একটা মজার গেম খেলবো তোমাদের সাথে। সবাই তৈরি গেম খেলার জন্য? হ্যাঁ। তো সেই গেম খেলার জন্য আমাদের কি করতে হবে, আমি এখানে এই যে ভার্বগুলো লিখেছি না, এদের 3টে করে ফর্ম হয় ভার্বের, তোমরা জানো, কনজুগেশন, V1, V2, V3, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এদের আমি 3টে করে ফর্ম এখানে আগে লিখি। এই 3টে ফর্ম কিন্তু তোমরা খাতাতেও নোট করবে। তাহলে প্রথম ফর্ম আমাদের V2, যেটাকে প্রেজেন্ট ফর্ম বলে, V1 যেটা প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড হচ্ছে V2 যেটা পাস্ট ফর্ম, এবং তৃতীয় যে ফর্মটা V3 এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তোমরা জানো সবাই। তাহলে প্রথমে আমরা দেখো একটা ভার্ব পেয়েছিলাম, সেটা হচ্ছে স, এটা V2 ফর্মটা। তাহলে এর V1 আর V3টা কি হবে তোমরা নিজেরা বলার চেষ্টা করো। হ্যাঁ ঠিক বলেছো, V1টা কি হবে? সি, আর V3 সিন। আর একটা ভার্ব আমরা নিয়ে নিই, সেটা হচ্ছে কি? রোজ। তাহলে এই যে রোজ ভার্বটা, এর V1 কি হবে? রাইজ, আর V3 কি হবে? রিজন। এবার চলো আমরা গেমটা খেলি। তো এই গেম খেলার জন্য আমি প্রথমে ডেকে নেব আয়াজ। আয়াজ তুমি চলে এসো, একদম আমার কাছে চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও আয়াজ। এবার তুমি তোমার যে কোনো 2জন বন্ধুকে বেছে নাও, যে কোনো 2জন বন্ধুকে, বলো কাকে নেবে। আচ্ছা ফাতিমা, আচ্ছা ফাতিমা তুমি ওঠো। আর কাকে? রবি, আচ্ছা রবি তুমি ওঠো। এবার শোনো ফাতিমা, তুমি নিজেকে এখন ভাবো যে তুমি হচ্ছ V2, ওকে, আর রবি তুমি হচ্ছ V3 ফর্ম। আর আয়াজ তুমি কি করবে? তুমি নিজেকে V1 বলে কল্পনা করো। তাহলে গেমটা হচ্ছে আমাদের যে আয়াজ, এই যে লিস্টটা রয়েছে আমাদের ভার্বের, এই লিস্ট থেকে আয়াজ তুমি একটা ভার্ব বেছে নেবে এবং সেটাকে জোর গলায় বলবে, লাউডলি সেটাকে বলতে হবে। যেই আয়াজ কমপ্লিট করে দেবে, লাউডলি বলবে প্রথম ভার্বটা, সেকেন্ড ফর্ম যেটা V2 সেটা ফাতিমা তুমি বলবে, কারণ তুমি V2 এখন। যেই ফাতিমার হয়ে যাবে সাথে সাথে রবি তুমি V3টা বলবে। তো এইটাই হচ্ছে আমাদের গেম, এইভাবে চলবে। তো একবার আমরা করে নিই গেমটা। তাহলে আয়াজ তুমি বলো, যে কোনো একটা ভার্ব বলো, কোনটা বাজবে? রাইজ। আচ্ছা এবার তুমি এটাকে জোর করে বলো, রাইজ, ভেরি গুড। আচ্ছা ফাতিমা তোমাকে এবার এর V2টা বলতে হবে সাথে সাথে, সময় নেবে না, সাথে সাথে বলবে, তাহলে খুব ইন্টারেস্টিং হবে গেমটা। রোজ, রবি, রিজন, বাহ ভেরি গুড। তাহলে তোমরা আশা করছি গেমটা সকলে বুঝে গেছো। এবার এই গেমটা কিন্তু আমি শিখিয়ে দিলাম তোমাদের, তোমরা নিজেদের মধ্যে করবে, নিজেরা গ্রুপ বানিয়ে নেবে ক্লাসে, সেই গ্রুপ বানিয়ে নিজেরা কিন্তু যত ভার্ব আছে এই টেক্সটে সেগুলোকে দিয়ে এই গেমটাকে তোমরা এনজয় করতে পারো। তো
তো আশা করছি এই গেমটা তোমাদের ভালো লেগেছে। এখন আয়াস তুমি গিয়ে বসো নিজের জায়গায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এতটাই শিখলাম, আশা করছি তোমরা খুব এনজয় করেছো এবং অনেক কিছু শিখতেও পেরেছো। পরের ক্লাসে আমরা সেকেন্ড স্টানজাটা পড়বো নর্থশিপ কবিতার। আজকে এতটাই থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে যে কিভাবে আমরা বেঙ্গলি ভার্সানে দিলাম ডেমোটা। এখানে একটা বিষয় বলে দিই যে প্রথম যে আমি আগের ডেমোটাতে দিয়েছিলাম সেখানে দেখো যে বোর্ড ওয়ার্কটা করি আমরা, যেটা অলরেডি করা থাকে বোর্ডে। যদি দেখো যে তোমাকে ডেমো দিতে বলেছে, সেই ঘরে একটা বোর্ড রাখা রয়েছে, আমরা জানি না কী পরিস্থিতি থাকবে, যাই হোক যদি বোর্ড থাকে সেখানে অলরেডি তোমার আগে কেউ গেছে, সেখানে লেখা আছে অলরেডি। এখানে উপরে দেখো ক্লাস, নিচেই ডেট, এদিকে তোমার সাবজেক্ট আর টপিক। যদি অলরেডি লেখা থাকে তাহলে তো এগুলো তুমি যখন ইন্ট্রোডাকশান দেবে সেখানে আর আনার প্রয়োজন হবে না। এগুলো আগেরটাতে আমি অলরেডি লিখে রেখে দিয়েছিলাম, শুধু তারিখটা ফাঁকা ছিল যেটা আমি বলতে বলতে লিখে দিয়েছিলাম। এই ভিডিওটাতে আমি দেখালাম যে যদি কিচ্ছু লেখা না থাকে, একদম সাদা বোর্ড থাকে, সেই জায়গাতে আমরা কিভাবে করব প্রত্যেকটা। তো দেখলে যে ইন্ট্রোডাকশান দিতে দিতে স্টুডেন্টদের সাথে কথা বলতে বলতে কিভাবে আমি প্রত্যেকটা লিখে নিলাম, তাদের দিয়ে তোমাকে বলিয়ে নিতে হবে যে আজকের তারিখ কত। কথা বলতে বলতে প্রত্যেকটা কিন্তু জিজ্ঞাসা করবে না, এটা কিন্তু খারাপ দেখায় যে কোন ক্লাস তোমাদের, এরকম জিজ্ঞাসা করছো দিয়ে তুমি ক্লাস লিখছো না। দেখো আমি সেটা কিন্তু করিনি, ক্লাসটা আমি অটোমেটিক লিখে নিয়েছি আগে। তো এইগুলো তোমাকে কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে যে কীভাবে ইন্ট্রোডাকশান দিতে দিতে তাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বোর্ড ওয়ার্কটা কমপ্লিট করে নেবো। শুধুমাত্র মনে রাখবে যে টুডেজ লেসন যেটা সেটা লিখবে না, মানে টুডেজ লেসন এই ফ্রেজটা লিখে রাখবে, কিন্তু নিচেই যেটা লেসন সেই নামটা সাথে সাথে লিখবে না। সাথে সাথে কখন লিখবো আমরা, যখন অ্যানাউন্সমেন্ট হবে। তাহলে আমি পড়াতে পড়াতে যেই এলাম অ্যানাউন্সমেন্টে যে এবার তোমরা আজকের আমাদের পাঠ হলো, এই যে অ্যানাউন্সমেন্টটা হলো, তারপরে লিখবে দ্য নর্থশিপ বা যেটা তোমার সেটা তুমি লিখবে। এটা লেখার পরে আচ্ছা, আমাকে অনেকে প্রশ্ন করছো কমেন্টে যে দাদা যে এই যে কবিতা সম্পর্কে কিছু বলবো না। দেখো একদিনে তুমি পুরোটা পড়াচ্ছ না, ম্যাক্রো টিচিংও হচ্ছে না, এটা মাইক্রো হচ্ছে। তাহলে যেহেতু এটা ম্যাক্রো নয়, তাহলে পুরো কবিতাটার যে সারমর্ম সেটা এক জায়গায় বলার দরকার নেই। কিন্তু আমি অলরেডি বলেছি সারমর্ম খুব ছোট্ট করে 2-3টে সেন্টেন্সে, যেহেতু একটা স্টানজা আমরা নিয়েছি, মাত্র 4টে লাইন আছে। সেই 4টে লাইনের যে সারমর্ম সেটা অলরেডি আমি বলে দিয়েছি প্রথমে, সেখানে হয়ে গেল এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কবির সম্পর্কে কত কি বলবো। দেখো এসব বলার সময় না, কবির সম্পর্কে বলার প্রয়োজন নেই। যে টেক্সট বইগুলো দেওয়া আছে দেখবে এখানে উপরেই কয়েকটা লাইন শুধু লেখা আছে কবির সম্পর্কে। আমরা যখন ডেমোটা দেবো সেখানে বলার প্রয়োজন নেই, কারণ ওখানেই টাইমটা চলে যাবে বলতে গিয়ে। ক্লাস 9 স্টুডেন্টদের জন্য কবির সম্পর্কে এত ডিটেলসে কিচ্ছু বলার দরকার নেই, শুধু কবির নামটা তুমি শুনিয়ে দিলে হয়ে গেল। যদি তোমাকে টিচার পরে চ্যালেঞ্জ করে যে তুমি কবির সম্পর্কে কেন আপনি বললেন না কিছু, তখন তুমি বলবে যে স্যার আমি ক্লাসের, এটা অবশ্যই বলি আমরা, কিন্তু ফার্স্ট স্টানজাটা যেহেতু আমার ডেমো ছিল সেই জন্য আমি এটাকে বলিনি। কবিতা যখন শেষ হয়ে যাবে পুরোটা কবিতাটা সম্পর্কে, পুরো কবিতাটা পড়া হয়ে যাবে, তারপরে ক্লাসে যখন আমি পড়াবো তখন আমি জানাবো, তাদের কিছু তথ্য আমি দেবো। এরকমভাবে তুমি বলতে পারো বিষয়টা। কেন বলছি, কারণ বাকি স্কিলগুলো তুমি দেখাতে পারবে না ওইখানে যদি কবির সম্পর্কে বলতে যাও, কবিতাটা সম্পর্কে বলতে যাও, তাহলে সম্ভব হবে না। এই যে বোর্ড ওয়ার্ক করলাম, এই যে গ্রামার শেখালাম, এত কিছু, এই যে গেম করলাম, এগুলোকে তুমি দেখাতে পারবে না। তাহলে একটু কায়দা তোমাকে করতেই হচ্ছে এখানে। এবং তুমি কিন্তু অবশ্যই বলবে যে না আমি বলবো না কবি সম্পর্কে, এটা বলবে না। যেমন আমি অ্যান্সারটা দিলাম যে স্যার আমি অবশ্যই জানাবো তাদের কবি সম্পর্কে, কিন্তু আমার ডেমোটা যেহেতু ফার্স্ট স্টানজার ওপরে ছিল সেই কারণে আমি জানাইনি। কবিতাটা যখন শেষ হয়ে যাবে আমি অবশ্যই ক্লাসে জানিয়ে দেবো এই স্যার ফিলিপ লার্কিনের সম্পর্কে। এইভাবে তুমি বলতে পারো। তো এই ছিল আমাদের। আর একটা বিষয় মনে রাখবে, দেখো আমি কিভাবে এখানে পড়াচ্ছি, এভাবে কিন্তু আমি কখনোই লিখিনি। এই বদ অভ্যাসটা একদম রাখবে না, এটা কিন্তু অত্যন্ত দৃষ্টিকটু হয়, আটকে দেবে তোমাকে। যখন কিছু লিখছো এরকম লিখবে না। যেমন ধরো আমি ক্লাস লিখছি, এইভাবে দাঁড়িয়ে কিন্তু আমি একবারও লিখিনি। দেখো যে ক্লাস 9 এখানে সাবজেক্ট, আমি এরকম লিখছিলাম না। কিভাবে লিখছি দেখো, ভঙ্গিমাটা দেখো, দাঁড়ানো ঠিক এইভাবে দাঁড়িয়ে রয়েছেন, যাতে বোর্ডটা দেখা যাচ্ছে, যিনি বসে রয়েছেন সামনে ইন্টারভিউয়ার তিনি তোমার বোর্ডটা দেখছে, তুমি ছেড়ে রেখেছো, একটা ভিউ এখানে রয়েছে, সাথে সাথে তোমার যেন পিছন দিকটা না দেখতে পাই, পাশ থেকে তুমি এইভাবে লিখবে। দেখো এইভাবে লিখছি আমি ক্লাস, এইভাবে। এইটা হচ্ছে পারফেক্ট পজিশান দাঁড়ানো। পজিশানটা খুব ইম্পর্টেন্ট, তোমার বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট, আই কন্ট্যাক্ট খুব ইম্পর্টেন্ট, মুখে একটা হাসি থাকবে। স্টুডেন্টদের বারবার তাদের প্রশংসা করতে হবে তারা যখন অ্যান্সার দেবে, এবং বসো এটাও বলবে অবশ্যই, নাহলে তোমাকে বলতে পারে যে ওকে বসালেন না কেন, তো দাঁড়িয়ে রয়েছে। তো এগুলো আসতে পারে প্রশ্ন। বেশ,
সেকেন্ড হচ্ছে একটু হ্যান্ডরাইটিংটা পরিষ্কার রাখবে এক জায়গায়। সেকেন্ড হচ্ছে ইরেজ করার টেকনিক, মোছা। তুমি কখনোই এরকম করবে না যে তোমার হাতে একটা ডাস্টার দিতে পারে অথবা কোনো একটা রুমাল দিতে পারে, যেটাই থাকবে সেখানে মোছার জন্য, তুমি কিছু একটা লিখলে দিয়ে এইভাবে মুছে দিলে, না না, ডান হাত দিয়ে মোছা যাবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার পেনটা রয়েছে এই হাতে, পেনই থাকুক চকই থাকুক যাই দেখ, সেটা তোমার ডান হাতে রয়েছে। তুমি কিছু লিখলে মোছার প্রয়োজন হচ্ছে, যেমন আমি টুডেজ লেসনস লিখেছিলাম, টুডেজ লেসনটা আমি এবারে মুছবো, এটাকে অন্য কিছু লিখতে যাচ্ছি, এই হাত দিয়ে দেখো মুছছি আমি এইভাবে। তাহলে বাঁ হাত দিয়ে এটা কাজ করবে। তোমার চোখ কিন্তু স্টুডেন্টদের দিকে অলওয়েজ থাকবে। আমি দাঁড়িয়ে আছি কীভাবে, এইভাবে দাঁড়িয়েছি, যাতে তাদের আমি দেখতে পাই, না হলে কিন্তু দুষ্টুমি শুরু করবে, বদমাইশি শুরু করবে, ক্লাস মেনটেন করা যাবে না। তাহলে ডিসিপ্লিনটাকেও মেনটেন করতে হবে, সব সময় তাদের দিকে দৃষ্টি রাখতে হবে, কখনো তুমি সাইলেন্ট হয়ে যাবে না, এটা একটা বড় ব্যাপার। যে পড়াতে পড়াতে আমি একদম থেমে গেলাম, দিয়ে লিখে যাচ্ছি কিছু, ওদিকে চেঁচামেচি আরম্ভ হয়ে যাবে। তোমাকে কিছু না কিছু বলে যেতে হবে, অর্থাৎ ক্লাসে ইনভলভ রাখতে হবে স্টুডেন্টদের অলওয়েজ, যতক্ষণ তোমার ক্লাসটা থাকবে। তাহলে এই যে পয়েন্টগুলো আমি দেখালাম, এগুলো ভালো করে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাহলেই ডেমো খুব সুন্দর হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আরও নেক্সট আমরা আরও ডেমো নিয়ে আসবো, অন্যান্য টপিকের ওপর, গ্রামারের টপিকেও আনবো, আরও একটা এক্সট্রা টপিক আনবো। নেক্সট ভিডিও যেটা আসবে আমাদের, সেটা আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে নিয়ে আসতে চলেছি। তো দেখতে থাকো অবশ্যই, আর অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো বন্ধুদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওয়। কিপ স্মাইলিং, স্টে ব্লেসড।